আমার কাছে মনে হয় নির্বাচকরা দ্বিধায় পড়ে যাবেন, কারণ লিটন কুমার দাস আমাদের বিশ্বকাপ স্কোয়াডের অটো চয়েস। অ্যাজ এ ওপেনার হিসেবে লিটন কুমার দাস থাকবেন এবং তার সাথে লিটন কুমার দাসের সাথে সেখানটা সৌম্য সরকার অথবা তানজিদ তামিম, এই রকমের একটা আলোচনা, এরকমের একটা চিন্তা ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। লিটন কুমার দাস এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছেন, তিনি এখন মূল একাদশে থাকবেন কি থাকবেন না এটা নিয়ে মিলিয়ন ডলারের একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। দর্শক, আমি এই ভিডিওতে লিটন কুমার দাস সহ আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার যে দ্বিতীয় টি-20 ম্যাচ শুরু হবে চট্টগ্রামে, সেই ম্যাচে কয়টা পরিবর্তন হইতে পারে বা লিটন কুমার দাসের যে অবস্থা আছে সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। শুরুতেই লিটন কুমার দাসের কথা বলি। এখনও পর্যন্ত তার যে লাস্ট 10টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ বলেন বা ওডিআই ম্যাচ বলেন বা টেস্ট ম্যাচ বলেন, সব ফরম্যাট মিলিয়ে লাস্ট 10টা ইনিংসে লিটন কুমার দাস 7বার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। মানে 10+ রানও তিনি করতে পারেননি, এরকম ইনিংস আছে 7টা, 10টার ভেতরে 7টা। আপনি যদি লাস্ট 2টা ওডিআই ক্রিকেটের হিসাব করেন, লাস্ট 2টা ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন। আপনি যদি লাস্ট 5টা ওডিআই ম্যাচের কথা বলেন, সেখানটায় তিনি সর্বসাকল্যে 30+ রান করতে পেরেছেন। এবং লাস্ট 3টা বা লাস্ট 5টা টি-20 ম্যাচ যদি ধরেন, সেইখানটায় একটা 0 রানের ইনিংস আছে এবং সর্বসাকল্যে সেখানটায় তিনি 39 রানের মতন করতে পেরেছেন। তো লিটন কুমার দাসের এই পারফরমেন্স যদি আপনি দেখেন, আপনার কাছে কিন্তু একটু খারাপ লাগবে, কারণ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে লিটন কুমার দাস অটো চয়েস। ওই রকম একটা ক্রিকেটারের এই পারফরমেন্স আপনি হয়তো মেনে নিতে চাইবেন না। কিন্তু লিটন কুমার দাসের গত 1 বছরের পারফরমেন্স যদি দেখেন, তিনি প্রায় 350+ রান করতে পেরেছেন। তার এভারেজ সেখানটায় 30+, মোটামুটি খুবই ভালো। বিপিএলও কিন্তু তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। 3টা 50 আছে সেখানটায়, একটা 85+ ইনিংস আছে, সেখানটায় তিনি প্রায় 400-র বেশি রান করেছেন। তো মোটামুটি তো ভালো, কিন্তু এই ইদানিং এই লাস্ট কয়েকটা ম্যাচে তার কি হয়ে গেল, কেন তিনি ওইভাবে পারফরমেন্স করতে পারছেন না, ব্যাটিং করতে পারছেন না? তার আমার কাছে মনে হয় যে তার মানসিক স্কিলের সমস্যা। তিনি ক্রিকেটীয় স্কিলে তিনি ভরপুর, তার আছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। যখন তিনি ব্যাটিং করতে নামেন তখন তার ব্যাটিং তো আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে লিটন কুমার দাসের সমস্যাটা আমার কাছে মনে হয় মানসিকভাবে তিনি অনেকটা আনফিট। তিনি যে ক্রিকেট খেলেন, তিনি যেই মাঠে থাকেন, এই বিষয়টা তার এই মুহূর্তে যেইভাবে তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ যেইভাবে ব্যবহার করছে, আমার কাছে মনে হয়েছে এই দিকটা নিয়ে লিটন কুমার দাসের খুব বেশি কাজ করা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গতকালকে কিন্তু লিটন কুমার দাসকে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে তার সেই পুরো ফোকাসটা দিয়ে ব্যাটিংটা করার জন্য আমার কাছে মনে হয় বলা হয়েছে। কারণ উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান এই রোলে জাকের আলী অনিককে খেলানো হবে, লিটন কুমার দাসকে শুধুমাত্র অ্যাজ এ ওপেনার হিসাবে একজন মূল ব্যাটসম্যান হিসেবে তিনি খেলবেন। এখন মূল ব্যাটসম্যান হিসেবে খেলতে গেলে তো আপনাকে রান করতে হবে। লিটন কুমার দাস তো সেইভাবে রান করতে পারছে না। ওই যে বললাম, লাস্ট 10টা ইনিংসে 4টা আছে তার 0। লাস্ট 10টা ইনিংসের ভিতরে তিনি 7বার আউট হয়েছেন এক অঙ্কের গড়ে, সেইখানটায় আবার 4টা আছে 0 রানের ইনিংস, তার মানে ডাক মেরেছেন। তো এই পারফরমেন্স দেখেন, একটা বিষয় কি, নাজমুল হোসেন শান্তকে যখন 3 ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে বা লিটন কুমার দাসের কাছ থেকে যখন অধিনায়কত্বটা নিয়ে নেওয়া হয়েছে, লিটন কুমার দাসকে যখন আর কোনো ফরম্যাটে অধিনায়কের বিবেচনায় রাখা হয়নি, ঠিক তখন থেকেই লিটন কুমার দাস কেন যেন একটু খাপছাড়া হয়ে গেছেন, কেন যেন ওইভাবে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছেন না। তিনি যেইভাবে আউট হচ্ছেন, তার আউটের ধরনগুলো দেখলে আপনার কাছে মনে হবে একেবারে নবাগত একজন ক্রিকেটার। লিটন কুমার দাস যে গত 9 বছর যাবত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এটা মনেই হবে না, এটা মনেই হবে না। গতকালকে প্রথম টি-20 ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছেন, আমি বারংবার বলি, তার ওই আউট হওয়ার ধরনের কারণে মুজারাবানির সেই বলটা যতটা ভালো ছিল তার থেকে আরও শতগুণে বেশি ভালো হয়ে গেছে। এত গ্যাপ, এত রং লাইনে গিয়ে তিনি খেলেছেন, অ্যাক্রস দ্য লাইনে গিয়ে তিনি খেলেছেন ইন সুইং বলে, মানে ইনকামিং বলে। এই বলগুলোতে আপনি এই রং লাইনে বা অ্যাক্রস দ্য লাইনে গিয়ে খেলতে পারবেন না। এটা লিটন কুমার দাস আমার থেকে ভালো জানেন, কিন্তু কেন তিনি এটা করেছেন আমি সঠিক জানি না। তো লিটন কুমার দাসের যে আলোচনাটা এখন হচ্ছে, তিনি সুযোগ পাবেন কি না। হ্যাঁ, এইখানটা একটু ছোট্ট একটা আলোচনা আছে।
লিটন কুমার দাসকে হয়তো আরও 2টা ম্যাচ সুযোগ দেওয়া হবে, অন্তত পক্ষে আজকের এই ম্যাচটা এবং সামনের এই এই জিম্বাবুয়ের বিপক্ষে এই চট্টগ্রামে আরও একটা ম্যাচ আছে 7 তারিখ, সেই ম্যাচটা। এখন এই 3 ম্যাচ মিলিয়ে যদি লিটন কুমার দাস অলরেডি একটা ম্যাচ পার করে ফেলেছেন, তিনি মাত্র 1 রান করতে পেরেছেন, সামনের এই 2টা ম্যাচ, আজকের ম্যাচ এবং আগামী ম্যাচ, এই 2টা ম্যাচে তিনি যদি ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে না পারেন, তিনি যদি বড় কোনো ইনিংস খেলতে না পারেন, রান করতে না পারেন, আমার কাছে মনে হয় নির্বাচকরা দ্বিধায় পড়ে যাবেন। কারণ লিটন কুমার দাস আমাদের বিশ্বকাপ স্কোয়াডের অটো চয়েস, অ্যাজ এ ওপেনার হিসাবে লিটন কুমার দাস থাকবেন এবং তার সাথে লিটন কুমার দাসের সাথে সেখানটা সৌম্য সরকার অথবা তানজিদ তামিম, এই রকমের একটা আলোচনা, এরকমের একটা চিন্তা ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। তো সেই ক্ষেত্রে যেখানটা আমরা লিটনকে ধরে বাকি ওপেনারদের চিন্তা করছি, সেখানটায় লিটনের এই পারফরমেন্স আমাদেরকে অবশ্যই ভাবাবে। আমি নির্বাচকদের কথা বলছি, তো তারা একটু ভাবনা চিন্তায় পড়ে যাবে এবং প্রক্ষান্তরে লিটনকে ড্রপ করে দিয়ে জিম্বাবুয়ে সিরিজ বা যুক্তরাষ্ট্রে গিয়ে যেই ম্যাচগুলো বাংলাদেশ খেলবে, সেখানটা যদি পারভেজ ইমনকে সুযোগ দেওয়া হয় অথবা সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হয়, অবশ্যই সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হবে। গতকালকে প্র্যাকটিসে দেখা গেছে যেখানটা পুরো দলের ছুটি ছিল, সেখানটায় 5 জন কোচ, টেকনিক্যাল কোচ বলেন, 5 জন কোচ সহ সৌম্য সরকার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অনুশীলন করেছেন। সৌম্যকে নিয়ে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি ভাবছে, কারণ সৌম্যকে তাদের চাই এরকমের একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এখন লিটন কুমার দাসের এই পারফরমেন্স যদি কন্টিনিউ চলতে থাকে, সেখানটায় যদি পারভেজ ইমন 2টা ম্যাচ বা 3টা ম্যাচ সুযোগ পেয়ে যায় এবং সেই সুযোগটা তিনি যদি কাজে লাগাতে পারেন, পারভেজ ইমনের কথা বলছি, তখন কিন্তু লিটন কুমার দাস একাদশ থেকে বা স্কোয়াড থেকে, বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে যাওয়ার একটা শঙ্কায় পড়ে যাবেন। কারণ যখন আপনি লিটন কুমার দাসকে মূল ওপেনার হিসেবে ধরে বাকিদের কথা চিন্তা করছেন, তখন লিটন কুমার দাসের পারফরমেন্স ওই রকমের আপ টু দ্য মার্ক হচ্ছে না। লিটনের জায়গায় অন্য কেউ এসে যদি ভালো পারফরমেন্স করতে হয়, তখন আপনাকে সেটা ভাবাবে। এখন এই দ্বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি পড়ে যায়, আমার কাছে মনে হয় এটা মারাত্মক একটা সমস্যা হয়ে যাবে। অন্তত বিশ্বকাপে ওই যে আপনার 24শে মের আগে কিন্তু ফাইনাল স্কোয়াড দিতে হবে, সেই ফাইনাল স্কোয়াড দেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এই বিষয়গুলো নিয়ে খুবই ভালোভাবে, সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করবে বলে আমার কাছে মনে হয়। লিটন কুমার দাসকে নিয়ে কথা বলার কোনো শেষ নেই। লিটন কুমার দাস যেইভাবে ঘুমিয়ে আছেন, বেশ কিছুদিন ধরেই তিনি ঘুমিয়ে আছেন, তিনি যে ব্যাটিং করতে নামছেন তার মাথায় তখন কি চলে সেটা আমি জানি না। লিটন কুমার দাস যখন ব্যাটিং করতে আসেন, তখন তিনি ওই স্বাভাবিক বেসিক যেই ক্রিকেটটা, বেসিক যেই টেকনিক্যাল দিকগুলো আছে, সেগুলোও যেন তিনি ভুলে যান। কেন ভুলে যান সেটা তিনি বলতে পারবেন, তবুও তিনি সিল মোড়ে থাকেন। লিটন কুমার দাসকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। লিটন কুমার দাস সম্পর্কে আপনি আপনার ধারণা, আপনি আপনার মন্তব্য কমেন্টের করে অবশ্যই জানাবেন। বাংলাদেশের একাদশে ফিরে আসি। দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ কেমন একাদশ নিয়ে খেলতে নামতে পারে? দেখেন, আমাদের চিরচারিত একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা উইনিং কম্বিনেশন ভাঙতে চাই না। যেহেতু এই সিরিজটা আমাদের প্রস্তুতি সিরিজ, এই সিরিজটা আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছি। গতকালকে সাকিব আল হাসান আবার একটা কথা বলেছেন যে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হচ্ছে না বলে তিনি মনে করেন। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু প্রস্তুতিমূলকভাবেই, বা ওই যে 6-7 জন ক্রিকেটার আছেন যারা 2-3টা পজিশনের জন্য লড়াই করছেন, তাদেরকে পরখ করে দেখার জন্য এই সিরিজটা আয়োজন করেছে বা এই সিরিজটাকে সামনে নিয়েছে। এখন ওই 2-3টা পজিশনের জন্য যে 6-7 জন ক্রিকেটার আছে, তাদেরকে কিন্তু আপনাকে বেশি সুযোগ দিতে হবে। আমি যদি বলি শরীফুল ইসলাম, একটা মানুষের, একটা বোলারের একদিন খারাপ যেতেই পারে। শরীফুল ইসলামের ওই পারফরমেন্সের কারণে তাকে আমি ড্রপ করতে বলছি না। শরীফুলের জায়গায় আমি যদি এখানটায় তানজিম হাসান সাকিবকে খেলাই, অসুবিধা তো হয় না। শরীফুল কিন্তু 37 রান দিয়েছেন 4 ওভারে, তাকে আমি একটু রেস্ট দিয়ে সেখানটায় তানজিম সাকিবকে খেলানো যেতে পারে। এইটা আমার কাছে একটা অপশন আছে। দ্বিতীয় অপশন রিশাদ হোসেন, আমাদের পরীক্ষিত রিশাদ। আমরা এই মুহূর্তে জানি যে রিশাদ যদি ওইরকম পারফরমেন্স করতেই থাকে, ওই গত ম্যাচেও তিনি 4 ওভারে 37 রান দিয়েছেন, শরীফুলের সমান। তিনি যদি আরও বেশি রানও দেন, তাকে কিন্তু আমরা বিশ্বকাপে নিয়ে যাব। তো তাকে এখানটায় বসিয়ে কি আমরা তানভীর ইসলামকে একটু একটা সুযোগ দিতে পারি না? যেহেতু সাকিব আল হাসান এখন একাদশের বাইরে, স্কোয়াডের বাইরে, এইখানটায় এখনই তো মূল সময় তানভীরকে সুযোগ দেওয়ার। এখন যেহেতু সময় এসেছে, আমাদের রিশাদ হোসেন গতকালকে খুব একটা ভালো বোলিং করতে পারেননি, তার জায়গায় এখানটায় তানভীরকে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তানভীরকে বিশ্বকাপে নেওয়ার পর্যন্ত একটা সুযোগ আছে। অন্যান্য দলগুলো কিন্তু মূলত 4টা করে স্পিনার নিচ্ছে, একটা লেফট আর্ম স্পিনার নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তানভীর থাকতে আমরা কেন তাকে বাজিয়ে দেখবো না? সে আমার স্কোয়াডে আছে, আমার দলের সাথে আছে,
এই দুইটা পজিশন কিন্তু আমার কাছে মনে হয় পরিবর্তন হওয়া উচিত। এবং পাশাপাশি লিটন কুমার দাস, আমি জানি তাকে খেলানো হবে, অবশ্যই তাকে খেলানো হবে, তাকে খেলানো হোক। আরেকটা সুযোগ আমি তাকে দেওয়ার পক্ষে, আপনারা যে যাই বলেন না কেন, অনেকেই বলছে যে লিটন কুমার দাসকে শোনা যাচ্ছে যে তাকে বসানো উচিত, কিন্তু আমি সেটা মনে করছি না। কারণ আমার এই মুহূর্তে টপ অর্ডারে বা ওপেনিং পজিশনে লিটন কুমার দাস এখনও পর্যন্ত সবথেকে বেশি অভিজ্ঞ, সবথেকে বেশি সিনিয়র, এখনও পর্যন্ত তিনি সেই জায়গাটা রিজার্ভ করেন, তিনি ফিরে আসবেন বলে আমার কাছে মনে হয়। তো তাকে অন্তত আরও দুইটা সুযোগ দেওয়ার পক্ষে আমি। এই ম্যাচটা আর কয়েক ঘন্টা পর যে ম্যাচটা শুরু হবে এই ম্যাচটা, এবং পাশাপাশি আমি আরেকটা সুযোগ দিতে চাই তৃতীয় ম্যাচটা চট্টগ্রামে যেই ম্যাচটা হবে। তাহলে আমার একাদশে অন্তত দুইটা পরিবর্তন হওয়া উচিত। একটা পরিবর্তন হচ্ছে শরীফুলের জায়গায় তানজিম সাকিব, এবং আরেকটা পরিবর্তন হচ্ছে তানভীর ইসলাম, তিনি রিশাদের জায়গায় খেলতে পারবেন বলে আমার কাছে মনে হয়। যদি এরকম করা হয় আমার কাছে সত্যিই মনে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজটাকে, জিম্বাবুয়ের এই সিরিজটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরে নিয়েছে। আর যদি সেটা না করে তখন আমার কাছে মনে হবে যে আমরা আগে অস্ট্রেলিয়া মনে করে আমরা যেভাবে খেলতাম, প্রত্যেকটা দলকে আমরা ভাবতাম যে আমাদের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া, তাদের সাথে আমাদেরকে জিততেই হবে, সিরিজ জয় হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাহলে আমার কাছে মনে হয় তারা সেই লক্ষ্যে এগিয়ে যাবে। আর যদি পরিবর্তন করে একাদশে যে 15 জন আছে 15 জনের সবাইকে খেলানো হয়, স্পেশালি যে 6 থেকে 7 জন আছে তাদেরকে খেলানো হয়, আমার কাছে মনে হবে এটা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই আমরা নিচ্ছি। আপনার কাছে কি মনে হয় একাদশ কেমন হইতে পারে? পাশাপাশি লিটন কুমার দাস সম্পর্কে আপনার ধারণা কি? সবকিছু কমেন্টে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।